দিয়েছি, দেখবে আমি আলোচনা করে দিচ্ছি তবু। শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে প্রাচীন যুগের, আমি আগের দিনই আলোচনা করেছিলাম যে যদি বাংলা ভাষাকে তিনটে যুগে ভাগ করে আমরা আলোচনা করি তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন আদি মধ্যযুগের প্রথম নিদর্শন এ কথা বলা যায়। আদি মধ্যযুগের প্রথম নিদর্শন, ঠিক আছে, আদি মধ্যযুগের প্রথম নিদর্শন এ কথা বলা যায়। যেমন প্রাচীন যুগের প্রথম নিদর্শন হচ্ছে তোমার চর্যাপদ, তেমনি মধ্যযুগকে আমরা দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে আদি মধ্যযুগ আর একটা হচ্ছে অন্ত মধ্যযুগ। এই আদি মধ্যযুগের একদম প্রথমেই রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, যেখানে রাধা কৃষ্ণের লীলা কাহিনী বা রাধা কৃষ্ণের প্রেম কাহিনী মূলত এই গ্রন্থটির প্রধান আলোচ্য বিষয়। তবে অনেকের মতে যে চণ্ডীদাস, মূলত বড়ু চণ্ডীদাস তোমার কি বলে শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেছেন, এটা নিয়ে কিন্তু অনেক মানে আর কি বলবো বিতর্ক আছে, যেখানে বলা হয় যে বিতর্ক আছে এই কারণেই যে বড়ু চণ্ডীদাস আর চণ্ডীদাস কি একই ব্যক্তি, বৈষ্ণব পদাবলী, এটা নিয়ে বিতর্ক রয়েছে, ঠিক আছে। তবে এটা যে বড়ু চণ্ডীদাসের লেখা সেই নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই। আবিষ্কার করছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ, যিনি শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছাকাছি দেখো বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছাকাছি কাকিল্লা গ্রাম নিবাসী শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশধর, দৌহিত্র মানে ওই নাতির সমান বলা যেতে পারে, শ্রীনিবাস আচার্য তার বংশধর শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার বাড়ির গোয়াল ঘরের মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি আবিষ্কার করেন। যদিও পুঁথিটির প্রথম এবং শেষের দিকের কয়েকটি পৃষ্ঠা পাওয়া যায়, ফলে কবি এবং কাব্যের নাম কিন্তু জানা যায় না। পরে 1916 সালে এই গ্রন্থটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থাকারে বেরোয় এবং তিনি এই গ্রন্থের নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক আছে। তাহলে এটা প্রাক চৈতন্য যুগ, অর্থাৎ চৈতন্য দেবের বাংলা সাহিত্যকে যদি আরেকটা আমরা ভাগ করি, একটাকে আমরা বলি চৈতন্য পূর্ব যুগ, একটা হচ্ছে চৈতন্য উত্তর যুগ বা চৈতন্যোত্তর যুগ, অর্থাৎ চৈতন্য দেবের জন্মের পূর্ববর্তী সময়, চৈতন্য দেবের জন্মের পরবর্তী সময়, আরেকটা হচ্ছে চৈতন্য সমসাময়িক, অর্থাৎ চৈতন্য দেবের সমসাময়িক যে সমস্ত কবিরা ছিলেন তাদের কথা বলা হয়। তাহলে মধ্যযুগ, আমরা মূলত মধ্যযুগকে আবার এই তিনটে পার্টেও ভাগ করতে পারি। এখানে সালগুলো খুব গুরুত্বপূর্ণ। বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ আবিষ্কার করছেন, কোথা থেকে আবিষ্কার করছেন, কার বাড়ির মাচা থেকে পুঁথিটি বেরোয়। আচ্ছা, প্রকাশকাল অর্থাৎ 1916-তে বঙ্গীয় সাহিত্য পরিষদ যে গ্রন্থ থেকে গ্রন্থটি প্রকাশিত হয়, গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয় সেটা আলাদা বিষয়। আর গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয় সেটা আলাদা বিষয়। আর গ্রন্থটি প্রাক চৈতন্য যুগ কাব্যের, চৈতন্য যুগের কাব্য সেটা ঠিক আছে, কিন্তু যখন আমরা খুঁজে পাই সেটা 1909 সাল, আর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যখন প্রকাশিত হয় সেটা হচ্ছে 1916 সাল। সালটা খেয়াল করবে সবাই। আবার অনেকে বলেন যে শ্রীকৃষ্ণ কীর্তনের যে পুঁথিটি সেটি বসন্ত রঞ্জন রায় আবিষ্কার করেছিলেন, সেটি এই কাব্যের একমাত্র অখণ্ড পুঁথি যেটা তুলট কাগজে লিখিত হয়েছে, ঠিক আছে, তুলট কাগজে।
এই গ্রন্থের রচনাকাল, পুঁথি, সন, তারিখ কিছুই জানা যায় না, কিন্তু অনেকটা তার কারণ নষ্ট হয়ে গেছে। তবে আলোচ্য পুঁথিটি বন বিষ্ণুপুরের রাজগ্রন্থাগারে রক্ষিত ছিল। কোথায় ছিল? বন বিষ্ণুপুরের রাজগ্রন্থাগার। রাজগ্রন্থাগারে রক্ষিত ছিল। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন আমরা নামটা দেখছি, এটা কিন্তু বসন্ত রঞ্জন রায়, মানে মূল যে গ্রন্থের যে নাম সেটা কিন্তু পাওয়া যায় না। তার কারণ হচ্ছে সেটা নিয়ে অনেক দ্বিমত রয়েছে, বা সেটা অনেক পৃষ্ঠা হারিয়ে গেছে বলে পাওয়া যায় না। তো মূলত বসন্ত রঞ্জন রায় তিনি এই শ্রীকৃষ্ণ কীর্তন নামটা কিন্তু দিয়ে গেছেন, এবং এই নামকরণের জন্য তিনি গ্রন্থের প্রথম সংস্করণেই জানিয়েছিলেন যে এই নামটা দেওয়ার জন্য তিনি গ্রন্থের প্রথম সংস্করণেই জানিয়েছেন যে দীর্ঘকাল যাবৎ চণ্ডীদাস কৃষ্ণ কীর্তনের অস্তিত্ব বর্তমান থাকায় আলোচ্য কৃষ্ণলীলা বিষয়ক এই কাব্যটির নাম অনুরূপী একটা নাম। অর্থাৎ কি বললাম, যেহেতু চণ্ডীদাস মূলত রাধা কৃষ্ণের জীবনী নিয়েই রচনা করেছেন, তো এই কাব্যের নামও সেই জাতীয়ই দেওয়াটা উচিত বলে তিনি মনে করেছেন এবং শ্রীকৃষ্ণ কীর্তন নাম দিয়েছেন। তবে তার দেওয়া এই নামটার বিরুদ্ধেও অনেক আপত্তি উঠেছিল। তার প্রধান কারণ হলো পুঁথিতে যেটা প্রাপ্ত, পুঁথিতে একদম প্রথমে একটা নাম পাওয়া যায়, সেটা হলো শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ এই নামটা কিন্তু পুঁথিতে সর্বপ্রথম পাওয়া যায়। হ্যাঁ, এই নামটাও কিন্তু পুঁথিতে পাওয়া গিয়েছিল। তাই জন্য অনেকে বলেছেন যে শ্রীকৃষ্ণ কীর্তন নামের সঙ্গে কীর্তন শব্দটি দেওয়াটা অসঙ্গতিপূর্ণ, কিন্তু তা সত্ত্বেও এই নামটা দেওয়া ছিল। পরবর্তীকালে আরেকটা নাম দেওয়া হয়, যে প্রথমে বয়ে বয়ে ছিল, তো ওটা পরবর্তীকালে যেটা আগে লিখলাম ওইটা, যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, এই নামটা দেওয়া হয়েছে। দেখো, শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ, যেটা চিরকুটটা পাওয়া গেছিল কাব্যের মধ্যে থেকে, অর্থাৎ পুঁথিতে প্রাপ্ত রসিদ। এই অবধি কারোর কোনো সমস্যা আছে? এই অবধি কারোর কোনো সমস্যা আছে? কোনো কোয়েশ্চেন? আচ্ছা, না ম্যাম। ওকে। এবার হলো যে শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল কি। রচনাকাল নিয়ে শ্রীকৃষ্ণ কীর্তনের অনেকে অনেক কিছু বলেছেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায় একরকম বলেছেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় একরকম বলেছেন। কিন্তু এক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে যে ওই 1916 বা 1323 বঙ্গাব্দ, এটাই কিন্তু একদম ঠিকঠাক। ঠিক আছে, বিভিন্ন মানে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যে বাড়ির ওখান থেকে যে বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ যে বের করেছেন, এটাই হচ্ছে একদম তার পারফেক্ট সাল। শ্রীকৃষ্ণ কীর্তনে 415টি পদের মধ্যে বড়ু চণ্ডীদাসের ভণিতাই আছে 43 বার। শ্রীকৃষ্ণ কীর্তনে 415টি পদ।
পদের মধ্যে কবির ভণিতা আছে 43 বার। ভণিতা মানে কি, যেখানে তিনি তার নিজের পরিচয় দিয়েছেন। এবার কবি বড়ু চণ্ডীদাস, কখনো তিনি বলছেন তিনি চণ্ডীদাস, কখনো বলেছেন বড়ু চণ্ডীদাস এই 43 বারের মধ্যে, কখনো তিনি বলছেন অনন্ত বড়ু চণ্ডীদাস, যার ফলে কিন্তু তার ভণিতা থেকে আসল কবি কে সেখান থেকে বা এই বিষয়টাকে আমরা বাংলা সাহিত্যে বলে থাকি চণ্ডীদাস সমস্যা। এই বিষয়টাকে আমরা বলে থাকি চণ্ডীদাস সমস্যা। ঠিক আছে, এতগুলো নাম তিনি যে ব্যবহার করেছেন, এই যে বড়ু শব্দটা এসছে মূলত বটু শব্দ থেকে। বটু মানে তিনি যে ব্রাহ্মণ ঘরের সন্তান সেটাই বোঝাতে চেয়েছেন। এই বড়ু শব্দটা এসছে এই বটু শব্দটা থেকে, যেখানে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি ব্রাহ্মণ সন্তান। যেহেতু শ্রী চৈতন্যদেব চণ্ডীদাসের পদকে আস্বাদন করতেন, তাই জন্য এটা নিয়ে একটা সমস্যা থেকেই গেছে। তবে মূলত এই লেখাটা যে বড়ু চণ্ডীদাসেরই লেখা এ বিষয়, বা চণ্ডীদাস জাতীয় কোনো কবিরই লেখা, মানে চণ্ডীদাসেরই লেখা এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না। এগুলো দিয়ে দিয়েছি তোমাদেরকে। তিনি কিন্তু বাসুলি দেবীর উপাসক ছিলেন। এই যে চণ্ডীদাস, এ কিন্তু বাসুলি দেবীর উপাসক ছিলেন, এটা খেয়াল রাখতে হবে। এই চণ্ডীদাস ভদ্রলোক কিন্তু বাসুলি দেবীর উপাসক ছিলেন। এবার কাব্য কাহিনীটা কি, যেখানে রাধা কৃষ্ণের প্রেম লীলা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান উপজীব্য। কৃষ্ণের জন্ম, তার মথুরা গমন, মথুরা থেকে আবার কিছু দিনের জন্য প্রত্যাগমন মানে প্রত্যাবর্তন, তারপর আবার রাধা কৃষ্ণের পুনর্মিলন, এবং কৃষ্ণের জন্য মানে কৃষ্ণের আবার কংসবধের জন্য আবার পুনরায় মথুরা গমন এবং রাধার বিলাপ, এই অবধি কাহিনীটা কিন্তু বিস্তৃত হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন মোট 13টি খণ্ড রয়েছে। 13টি খণ্ড আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। 13টি খণ্ড এখানে উল্লেখ করা হয়েছে। কোন বইয়ে তোমরা 415টা পদ পাবে, কোথাও 419টি পদ পাবে। যাই হোক, যার মধ্যে 43 বার বড়ু চণ্ডীদাসের ভণিতা রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা খণ্ড, জন্মখণ্ড, তাম্বুল, দানখণ্ড, শেষটা হলো রাধা বিরহ খণ্ড। শেষ খণ্ডটা হচ্ছে রাধা বিরহ খণ্ড। সংস্কৃত শ্লোক ছিল 161টি, মোট রাগরাগিনী ছিল 32টি। কি কি রাগরাগিনীর ব্যবহার করা হয়েছে সেটা বললাম। কাব্যটি পঞ্চদশ শতাব্দীতে ব্যবহৃত বাংলা ভাষায় লেখা। কাব্যটি বাংলা ভাষায় লেখা, পঞ্চদশ শতকে ব্যবহৃত। আচ্ছা, তারপরে হচ্ছে যে একদম শেষ খণ্ড, যেটা রাধা বিরহ খণ্ড, আগেই বলে দিয়েছি। অংশটি খণ্ড চিহ্নিত করে না। এই খণ্ড মানে এই রাধা বিরহ অংশটাকে, শেষ যে অংশটা রয়েছে রাধা বিরহ, যাকে কিন্তু খণ্ড বলা যায় না। এই রাধা বিরহকে কিন্তু খণ্ড বলা যায় না, আর এটা লৌকিক কাহিনী অনুযায়ী তৈরি করা হয়েছে। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার আরো দুটো নাম কি কি? রাধার আরো দুটো নাম হচ্ছে, একটা হচ্ছে রাধার চন্দ্রাবলী, আর একটা হচ্ছে রাই। তাহলে রাধার অপর নাম
চন্দ্রাবলী, আর একটা হলো রায়। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার দুটো আছে আরো নাম, সেটা হলো চন্দ্রাবলী আর একটা হচ্ছে রায়। শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে কারা গবেষণা করেছেন? মোহাম্মদ শহীদুল্লাহ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, হরপ্রসাদ শাস্ত্রী, সুকুমার সেন, আচ্ছা এনারা এগুলো নিয়ে, মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, প্রধান চরিত্র হচ্ছে রাধা কৃষ্ণ বড়াই। অপ্রধান নারদ, যশোদা, আইহন, বলভদ্র, এদের কথা বলা হয়েছে। রামায়ণের চরিত্র রাম, রাবণ, সীতা, এই চরিত্রগুলো ব্যবহার করা হয়েছে। মহাভারতের চরিত্র এগুলো ব্যবহার করা হয়েছে। সব থেকে বেশি পদ রয়েছে দান খণ্ডে, এটা খেয়াল রেখো। আমি খণ্ডগুলো বলেছি, আগে 13টা খণ্ড ভালো করে পড়ে ফেলবে। এটা খেয়াল রাখবে যে রাধা বিরহ কিন্তু শেষ যে খণ্ডটা রয়েছে সেটাকে কিন্তু কোনো খণ্ড বলা চলে না। আচ্ছা, যে সমস্ত শ্রীকৃষ্ণ কীর্তনকে নিয়ে যে সমস্ত বাঙালি পণ্ডিতরা রয়েছেন, যার মধ্যে বসন্ত রঞ্জন রায়, সুকুমার সেন, আর একজন হচ্ছে অমিত্র সুদন ভট্টাচার্য, যারা গবেষণা করেছেন, অমিত্র সুদন ভট্টাচার্য বাঙালি, বসন্ত রঞ্জন রায়, আর একজন হচ্ছেন সুকুমার সেন। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার শ্বশুরের নাম, শ্বশুরের নাম হচ্ছে গোল, আর স্বামীর নাম হচ্ছে আয়ান ঘোষ। দানখণ্ডে সব থেকে বেশি পদ আছে। বড়ুচণ্ডীদাস ছিলেন বাসুলি দেবীর সেবক, আমি আগেই বলেছি। কাব্যে রাধা কৃষ্ণের মিলন ঘটেছে 5 বার। কাব্যের ছন্দ হচ্ছে অক্ষর কলাবৃত্ত, অক্ষর বৃত্ত বা মিশ্র কলাবৃত্ত আমরা যেটাকে বলি, বড় বড় কাব্য যেটা। অলংকার, উপমা এবং উৎপ্রেক্ষা, এই দুটো অলংকার এই কাব্যে দেখা যায়। প্রবাদ প্রবচন গুলো দেখে নাও। পাহাড়িয়া, এই রাগযুক্ত পদ সব থেকে বেশি আছে। বিদেশি শব্দগুলো ব্যবহার বললাম। দানখণ্ড, সব থেকে বেশি প্রবাদ প্রবচন কোন খণ্ডে ব্যবহার করা হয়েছে? সব থেকে বেশি প্রবাদ প্রবচন দান খণ্ডে ব্যবহার করা হয়েছে। দান খণ্ডে সব থেকে বেশি প্রবাদ প্রবচন ব্যবহৃত হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তনের যেটা হচ্ছে জন্মখণ্ড, জন্ম মানে যে খণ্ডে দেবগণের, যেখানে আমরা দেখতে পাই যে জন্ম, তার জ্ঞান, এই সমস্ত বিষয়গুলো রয়েছে, সেটা হলো জন্মখণ্ডে। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন কাব্যের অনুসরণে লেখা? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বলতে পারবে? শ্রীকৃষ্ণ কীর্তন কোন কাব্যের অনুসরণে লেখা? শ্রীকৃষ্ণ কীর্তন জয়দেবের গীত গোবিন্দ, সংস্কৃত কাব্য জয়দেবের গীত গোবিন্দ।
এই কাব্যের অনুসরণে লেখা। শ্রীকৃষ্ণ কীর্তনের সব থেকে কোন চরিত্রটা বেশি সমালোচিত হয়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সব থেকে বেশি কৃষ্ণ চরিত্র সমালোচিত হয়েছে। কৃষ্ণ চরিত্র সবচেয়ে বেশি সমালোচিত। রাগের নামগুলো দিয়েছি। বড়াই, বড়াই রাধার সম্পর্কে কে হয়, মানে রাধা বড়াইর কে হয়? নাতনি হয়, ঠিক আছে। বড়াইর প্রকৃত সম্পর্ক ছিল বড়াই নাতনি হচ্ছে রাধা। আচ্ছা, এই কাব্যে দুটি বিদেশি শব্দ আমি বলেছিলাম, যার মধ্যে একটা হচ্ছে মজুরি, মজুরি, আর একটা হলো মজুরিয়। ঠিক আছে, মজুরিয়। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পাঁচটা বানের কথা বলা হয়েছে। পাঁচটা বান: স্তম্ভন, মোহন, দহন, শোষণ, উচাটন। পাঁচটি বানের কথা বলা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। পাঁচটি বানের কথা বলা হয়েছে, যার মধ্যে স্তম্ভন, মোহন, তারপরে হলো দহন, শোষণ আর উচাটন। এগুলো গুরুত্বপূর্ণ। মানে কঠিন অবস্থায় কিছু তোমার প্রাপ্তি ঘটেছে, কঠিন অবস্থায় তোমার কিছু প্রাপ্তি ঘটেছে, যেটা হলো স্তম্ভন। স্তম্ভন তাহলে কঠিন অবস্থায় প্রাপ্তি। মোহন কোনো কিছুর উপরে, যে আমাদের মোহ, দহন তীব্র জ্বালা, শোষণ করা কাউকে, আর উচাটন আমাদের মন যখন কোনো কিছুর প্রতি অনেকটা বেশি তোমার কি বলে, আমাদের মন যখন কোনো কিছু বেশি করে করতে চায়, তো সেটাকে আমরা বলে থাকি উচাটন। আচ্ছা, পুঁথিটি তুলট কাগজের উপরে লেখা। পুঁথিটি তুলট কাগজের উপর লেখা বলে দিয়েছি। শ্রেষ্ঠ খণ্ড হচ্ছে রাধা বিরহ খণ্ড। শ্রেষ্ঠ খণ্ড হলো শেষ খণ্ডটা, যেখানে রাধা কৃষ্ণের মিলন, রাধার শান্তি, নিদ্রা এবং নিদ্রিত রাধাকে দেখে কৃষ্ণের কি হচ্ছে, আবার পুনরায় মথুরা ফিরে যাওয়া। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তনের যে পুঁথি, সেখানে ছাঁদের লিপি পাওয়া গেছে। ছাঁদ, ছাঁদের লিপি তিন প্রকার, ঠিক আছে। তিন ধরনের ছাঁদের লিপি পাওয়া গেছে শ্রীকৃষ্ণ কীর্তনের যে পুঁথি, সেখানে আমরা দেখতে পাই যে তিন ধরনের ছাঁদের লিপি দেখতে পাই। ছাঁদের লিপি দেখতে পাই।
আচ্ছা, ভৈরবী পটমঞ্জরি এটা চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন এই দুটো গ্রন্থেই রয়েছে। তাহলে এখানে দুটো রাগের কথা আমি বলছি, যেটা শ্রীকৃষ্ণ কীর্তনেও ব্যবহার করা হয়েছে, আবার তোমার কি বলে যেটা তোমার পটমঞ্জরি, এই দুটো রাগ যেখানে চর্যাপদেও ব্যবহার করা হয়েছে এবং শ্রীকৃষ্ণ কীর্তনেও ব্যবহার করা হয়েছে। ওকে, কাব্যটি একটা আখ্যান জাতীয় কাব্য। রাধা নামটি প্রথম পাওয়া গিয়েছিল ঋগ্বেদের মধ্যে, খেয়াল রেখো। কৃষ্ণ ছাড়াও শ্রীকৃষ্ণ কীর্তনে আরেকটি তোমার কি বলে পৌরাণিক চরিত্র পাওয়া যায়, পৌরাণিক চরিত্র পাওয়া যায় এই গল্পে, সেটা হলো কি নারদ। নারদ হচ্ছে আরেকটি পৌরাণিক চরিত্র। পটমঞ্জরি রাগটা স্পেশালি দুটো জায়গাতেই পাওয়া যায়। তাহলে কোন রাগ, এই প্রশ্নটা আসে অনেক সময়, যে কোন রাগটা তোমার কি বলে শ্রীকৃষ্ণ কীর্তন এবং চর্যাপদ এই দুয়ের মধ্যেই কমন, সেটা হচ্ছে তোমার পটমঞ্জরি, খেয়াল রাখবে। এগুলো ভালো করে দেখবে। মোটামুটি এটুকু বললাম যেগুলো খুব গুরুত্বপূর্ণ। এবার কাব্যের মধ্যে থেকে কয়েকটা লাইন আছে, যেটা কে কাকে বলেছিল সেটা আমি তোমাদেরকে নোট করব। শ্রীকৃষ্ণ কীর্তন প্রথম কৃষ্ণ নামটি পাওয়া গিয়েছিল গাথা সপ্তশতীতে। আর কেন গুরুত্ব, চর্যাপদের পর এই গ্রন্থটি ছিল আদি মধ্যযুগের একটা প্রথম গ্রন্থ। আর একটা বিষয় এই কারণেই শ্রীকৃষ্ণ কীর্তন গুরুত্বপূর্ণ, আমরা চর্যাপদের পর দীর্ঘদিন বাংলা সাহিত্যে সেভাবে খুব একটা যে কোনো গ্রন্থ পাই এমনটা নয়, কারণ সেই সময় বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছে, বা এটাকে আমরা বলতে পারি বাংলা সাহিত্যের একটা অন্ধকারময় যুগ, এই সময়টাকে বলা হয়। তো সেভাবে খুব একটা কোনো অন্য কোনো গ্রন্থ সেই সময় পাওয়া যাচ্ছিল না। তারপরে বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি পাওয়া যায়, সেই কারণে বাংলা সাহিত্যে এর একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আর এখানে পদ্ম পুরাণে দেখো রাধার মায়ের নাম আছে কীর্তিদা, আর ব্রহ্ম কৈবর্ত, এটা কৈবর্ত হবে সরি, যেখানে বলছে রাধার মায়ের নাম বলছে কলাবতী। তাহলে রাধার মায়ের নাম দু জায়গায় দু রকম ভাবে বলা হয়েছে, একটা বলা হয়েছে কীর্তিদা যেটা পদ্ম পুরাণে বলা হয়েছে, আর একটা হচ্ছে কলাবতী। আর পিতার নাম হচ্ছে বৃষভানু। আর রাধার অপর নাম তো দুটো বলে দিয়েছি। আর এইটা মূলত লৌকিক সাহিত্য থেকে গ্রহণ করা হয়েছে, লৌকিক সাহিত্য, এটা খেয়াল রেখো। এই চন্দ্রাবলী এবং রাই বললাম। আর লৌকিক সাহিত্য মানে আমাদের জীবনের কোনো স্বর্গের ঘটনা নয়, ঠিক আছে? এই ঘটনাটা কিন্তু একদম, এই ঘটনাটা কিন্তু একদম লৌকিক সাহিত্য থেকে নেওয়া হয়েছে। এখানে জয়দেবের প্রভাব আছে, আমি আগেই বলেছি গীত গোবিন্দর প্রভাব আছে। এছাড়া আরো একটা গ্রন্থের প্রভাব আমরা দেখি, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতা এই গ্রন্থের প্রভাব রয়েছে। ওকে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে বড়ুচণ্ডী দাস, উত্তরগুলো করে দেওয়াই আছে, বোল্ড করে যেগুলো করে দিয়েছি। কে আবিষ্কার করেছে দেখো, বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ। কোথা থেকে আবিষ্কার হয়েছে, বঙ্গীয় সাহিত্য পরিষদ। সম্পাদনা কে করেছেন, বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ। কটা খণ্ড আছে, আচ্ছা এটা 113টা না, 13টি খণ্ড আছে। কত খ্রিস্টাব্দে, 1909। কাকিল্লা গ্রাম বাঁকুড়া জেলায় অবস্থিত। বাসুলি দেবীর উপাসক ছিলেন তিনি। কতবার রাধা কৃষ্ণের মিলন হয়েছে, 5বার। কাব্যের উৎস হচ্ছে বিষ্ণু পুরাণ। শেষ খণ্ড রাধা বিরহ, আগেই বলেছি রাধা বিরহকে কোনো খণ্ড বলা যায় না, এটা একটা আখ্যান জাতীয় কাব্য।
চন্দ্রাবলী রাধার একটা অপর নাম। আচ্ছা, এটা রাধার হবে। মোট কতগুলো? 419টি পদ রয়েছে। রাগরাগিনী রয়েছে 32টা। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় অন্য একজন অন্যতম গবেষক। দানখণ্ডে 112টা পদ আছে। শ্রীকৃষ্ণ কীর্তনের দুটো সমস্যা, একটা কাব্যের নাম আর একটা হচ্ছে কবির নাম, এই দুটো নিয়ে সমস্যা হয় বেশি। আর শ্রীকৃষ্ণ কীর্তনের লিপিকাল হচ্ছে 14শ শতাব্দীর প্রথমার্ধ। প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে, কি কি ধরনের প্রশ্ন আসছে, প্রশ্নগুলো পড়তে হবে। আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে, যা যা পড়াচ্ছি 1 মাস অন্তর প্রত্যেক মাসে মাসে পরীক্ষাটা দিতে হবে। বলো, শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে কারোর কোনো সমস্যা থাকলে বলে ফেলো। বলা হয় যে শ্রীকৃষ্ণ কীর্তনের রাধার যেখানে শেষ, বৈষ্ণব পদাবলীর রাধার কিন্তু সেখানেই শুরু। কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? চরিত্রগুলো ভালো করে দেখবে, রাধা কৃষ্ণ বড়াই বলে দিয়েছি কে কোনটা। কাব্যে আখ্যান ধর্মিতা রয়েছে, গীতি ধর্মিতা রয়েছে, নাট্য ধর্মিতা রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রভাব আমরা পরবর্তীকালে সাহিত্যের মধ্যে দেখি, সেগুলো আমরা যখন তোমার বৈষ্ণব পদাবলীটা আলোচনা করব আমি বলে দেব কোন কোন কাব্যের মধ্যে আমরা দেখেছি সেই জায়গাগুলো। আর চণ্ডীদাসের যে সমস্যা আছে শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে, যেটা এখনো পর্যন্ত আজ পর্যন্ত কিন্তু সেই সমস্যাটা কিন্তু সলভ হয়নি, সেই সমস্যাটা বাংলা সাহিত্যে থেকেই গেছে এবং এই কথা সুকুমার সেন বলে গেছে। এবং শ্রীকৃষ্ণ কীর্তনের এই জায়গাতেই গুরুত্ব রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তনে যে লৌকিক আমরা যে জায়গাগুলো দেখি, যে লৌকিক সাহিত্যের নিদর্শন আমরা দেখি, লৌকিক যে জীবনের আমরা পরিচয় পাই, সেটা পরবর্তীকালে বিভিন্ন লোক সাহিত্য, মধ্যযুগের বিভিন্ন লোক সাহিত্য, মঙ্গল কাব্য, সেগুলোর মধ্যে কিন্তু তার প্রভাব রয়েছে। আরেকটা আমি বলেই দিয়েছি যে তুর্কি বিজয় এই সময়ে বাংলার একটা সেই সময় অবিচ্ছিন্ন, যে তুর্কি বিজয় এই পর্বে কিন্তু বাংলায় সেই সময় কোন রকম সাহিত্য নিদর্শন ছিল না, কারণ তুর্কি বিজয় মুসলমান আক্রমণ হচ্ছে বাংলাতে, বাংলা সাহিত্যিকরা প্রায় এক প্রকার কোণঠাসা অবস্থায় ছিল দীর্ঘদিন। সেভাবে মানুষের জীবন এত বেশি তোমার কি বলে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে, সাহিত্য রচনার কথা কেউ ভাবতে পারে। তারপরেই ঠিক শ্রীকৃষ্ণ কীর্তনের আবির্ভাব ঘটেছে, ফলে বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তনের একটা উল্লেখযোগ্য একটা আলাদা দিক রয়েছে। প্রমথনাথ ঋষি একটা কথা বলে গেছেন যে যেখানে শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ, সেখানেই বৈষ্ণব পদাবলীর শুরু। এই কথাটা বলে গেছেন প্রমথনাথ ঋষি। এই কথাটা বলেছেন যে যেখানে শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ, প্রমথনাথ ঋষি বলছেন যেখানে শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ, সেখানেই
বৈষ্ণব পদাবলীর এই লাইনগুলো সবাইকে দেখতে হবে পড়বার সময়। প্রশ্ন কমন পেতে গেলে পড়াশোনাটা ঠিক করে করতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তনে একটি লাইন আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 32 রাজলক্ষণ শহীদ শরীর। এটা কার উদ্দেশ্যে বলা হয়েছে? স্বয়ং কবি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলেছেন এই লাইনটা। কি বলছেন? সরি, 32 রাজলক্ষণ শহীদ শরীর। যেখানে কবি শ্রীকৃষ্ণ সম্পর্কে কথাটা বলছেন, যে তার শরীরে রাজলক্ষণ দেখা যায়, কৃষ্ণ সম্পর্কে এই লাইনটা বলা হয়েছে 32। হ্যাঁ, আরেকটা লাইন আছে যে বেশো, বেশো শব্দের অর্থ কি? লাইনটা আম্বল ব্যঞ্জনে মো বেশো আর দিল, মানে অম্বল ব্যঞ্জন, ঠিক আছে, বেশো মানে ঝাল দেওয়া, ঝাল। বেশো মিন্স হচ্ছে ঝাল। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ, লাগ পাইলে তাক বুলিহ কাকু করি। লাগ পাইলে তাক বুলিহ কাকু করি। একথা কে কার উদ্দেশ্যে বলেছে? যেখানে রাধা বিরহে রাধিকা বড়াইকে কৃষ্ণের উদ্দেশ্যে বলেছে, মানে কৃষ্ণের জন্য কথাটা রাধা বড়াইকে বলেছে। ঠিক আছে, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু জেনে রেখে দাও। তাহলে এর সালটা বলে দিই, চতুর্দশ শতকের শেষ এবং পঞ্চদশ শতকের শুরু। চতুর্দশের শেষ ভাগ, রচনাকাল কোন যুগের নিদর্শন যদি বলে শেষ, আর পঞ্চদশের হচ্ছে শুরু। ব্যাস, এই হলো মোটামুটি ভাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বলো, কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। জিজ্ঞাসা আছে কিছু? কেউ কিছু জিজ্ঞাসা করবে?
কিছু জিজ্ঞাসা নেই। আচ্ছা চলো দামটা এবার বলে দিই। দাম আগের দিনকে পড়িয়েছিলাম, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা, যেখানে দাম একটা সংস্কৃত শব্দ থেকে এসছে, সেটা হচ্ছে দ্রম্য। ঠিক আছে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অন্যতম একটি সাহিত্য কেন্দ্রিক চরিত্র হচ্ছে টেনিদা। দাম গল্পের কথক আমি বলেই দিয়েছিলাম সুকুমার, দেখো, যে ছিল বাংলার একজন প্রফেসর, তাই তো, একজন বাংলার কলেজের একজন প্রফেসর। দাম গল্পের প্রধান চরিত্র কতজন? ওই মাস্টার মশাই রয়েছেন, সুকুমার রয়েছেন, এই দুজন। অঙ্কের ভয়ে যারা 100তে 100 পেত তারাও তটস্থ হয়ে থাকতো, মানে ওই স্যারের জন্য আর কি। প্রশ্নগুলো পড়বে। আচ্ছা, এখানে বিশেষ করে আরেকটা বিষয় প্রশ্ন জানতে চাই, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমার কি বলে, মানে সুকুমার যে দুজনের কথা তার লেখায় বলেছিল, একজন অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তিনি ঠিকই বলেছিলেন। আরেকজন তিনি অন্য কোনো একজন লেখকের কথা, অন্য একজন ইংরাজি লেখকের উক্তি তিনি তুলে দিয়েছিলেন। সে বেনামি, মানে তার নাম তিনি জানেন না, কিন্তু কার নামে সেটা চালিয়েছিলেন সেটা হচ্ছে বার্নার্ড শয়ের নামে। বার্নার্ড শয়ের নামে চালিয়েছিলেন, এটা কিন্তু খেয়াল রেখো। কথকের কলেজে বাংলা পড়ানো তার বর্তমান পেশা। তিনি একটি তোমার কি বলে পত্রিকার ফরম্যাশে, যেখানে ছেলেবেলার গল্প শুনিয়েছিলেন। সেটাও তার লেখা ভাগ্যে জুটতো না, কারণ পত্রিকায় যে সকল অধ্যাপকরা লেখেন তারা সেইবার লিখতে পারেননি, বিশেষ কারণে কেউ ছিলেন না বা কেউ লিখতে চাননি। তো সেই কারণে সুকুমারের উপর দায়িত্ব পড়ে পত্রিকায় লেখার বিষয়, এবং তখন তিনি তার ছেলেবেলার গল্পটা লিখেছিলেন। সাহিত্যের নামী লেখকদের কি কি নামে সম্বোধন করা হয়েছে এখানে? ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণ, এই প্রশ্নটা আসে এখানে, এটা গুরুত্বপূর্ণ। ইন্দ্র, চন্দ্র, মিত্র আর বরুণ। ভালো করে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন এই দুটো পড়ে ফেলো, যে দুটো জায়গা দিয়েছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। কথক তার আত্মকথাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? স্পর্ধা, এটা গুরুত্বপূর্ণ। এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। পত্রিকা কর্তৃপক্ষ কতটা খুশি হয়ে, মানে খুশি হয়ে কত টাকা দিয়েছিল কথককে, সেটা হলো 10 টাকা। আচ্ছা, বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ কথককে ডেকে নিয়ে গিয়েছিল এই গ্রন্থটি পাবলিশ, মানে প্রকাশিত হবার পরে পত্রিকাটি, যেটা হচ্ছে বক্তৃতা দেবার জন্য। কথক কলকাতার বাসিন্দা, এটা গুরুত্বপূর্ণ। দাম গল্পে কোন কোন পাখির কথা বলা হয়েছে? একটা হচ্ছে, সরি, এটা হচ্ছে চড়ুই, এটা কলকাতায়, আর রাজহংস হচ্ছে গ্রামে। ঠিক আছে, রাজহংস হচ্ছে গ্রামের। এই যে পরের প্রশ্নটা 29, বক্তৃতা সভায় কথক কার কয়টি উদ্ধৃতি? রবীন্দ্রনাথের 12টি উদ্ধৃতি তিনি করেছিলেন, যেটা ঠিকঠাক ছিল, আর একটাই বেনামি ইংরাজি উদ্ধৃতি তিনি করেছেন, যেটা হচ্ছে বার্নার্ড শয়ের নাম। উদ্ধৃতি স্পেলিংটা এটা হবে, এটা যেহেতু এই ওয়ার্ডে টাইপ করতে গেলে ওটা কেটে যায়, ওই কারণে উদ্ধৃতি। ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের 12টি উদ্ধৃতি, আর বেনামি ইংরাজি উদ্ধৃতি ছিল বার্নার্ড শয়ের নাম। বুড়ো প্রিন্সিপাল কথকের বক্তৃতা
সামনে কি বলেছিলেন? সারগর্ভ এবং সুমধুর বক্তৃতা। এই উইকে বলেছি একটা এক্সট্রা ক্লাস নেব, সেটা সানডে হলে তোমাদের সুবিধা হয়? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে সানডে নেব। ঠিক আছে, পড়া বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? তোমাদের কিন্তু বলেছি আমি যা যা প্রশ্ন করার অবশ্যই করবে, কোনো অসুবিধা নেই, কোনো হেজিটেশন করো না। কোনো জায়গায় যেন কোনো রকম বুঝতে না বোঝার যেন জায়গা এমন না হয় যে বুঝতে পারলে না। কথক একটি মাত্র বক্তৃতা কে কোথায় ব্যবহার করেন? তার এই একটি মাত্র বক্তৃতা, সেটা হচ্ছে রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত সর্বত্র, মানে এই একটাই বক্তৃতা তিনি সব জায়গায় দিয়ে গেছেন। আচ্ছা, কথকের লেখা পত্রিকাটি মাস্টার মশাইকে কে এনে দিয়েছিলেন? তিনি তো খুব একদম বৃদ্ধ মানুষ ছিলেন, তাকে তার ছেলে এনে দিয়েছিলেন। মমতার মূল্য ছিল সংসারের সমস্ত ঐশ্বর্যের থেকেও অধিক। এই 34 আর 35 গুরুত্বপূর্ণ। স্নেহের মূল্য কি ছিল, মমতার মূল্য কি ছিল? স্নেহের মূল্য ছিল মণিমাণিক্যের অধিক, আর মমতার মূল্য ছিল ঐশ্বর্যের থেকেও অধিক। আর ক্ষমার মূল্য ছিল কুবেরের ভান্ডারের তুলনায় অধিক। 36। অঙ্ক বিষয়ে তিনি কি বিশেষণ দিয়েছেন? যে অঙ্ক, আচ্ছা এটা অঙ্ক হবে, এটা অঞ্চ হয়ে গেছে। অঙ্ক, অঙ্ক বিশারদ। ঠিক আছে, কারণ অঙ্কে তিনি টেনে টুনে উড়িয়ে উঠতে চাইতো না, সেই কারণে এই বিশেষণটি তিনি ব্যবহার করেছেন, অঙ্ক বিশারদ। দাম গ্রন্থের, দাম গল্পের মূল গ্রন্থটা ছিল শারদিয়া তরুণের স্বপ্ন, 1365 বঙ্গাব্দে। এটা আমি আগের কালকে বলে দিয়েছি, কালকের নোটে এটা দেওয়া আছে। আর এগুলো অতটা নয় যে চর খেলে কি হতো, মাথা ঘুরে যেত, কাঁদা যেত না, এই জ্বর খাওয়া হাতের চোখে এক ফোঁটা জল দেখতে গেলে, ঠিক আছে, মানে জল একদম ফেলা যাবে না চোখ থেকে। আর জ্বরের জোর ছিল এমনই যেখানে পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলার মতো ক্ষমতা ছিল মাস্টার মশাই। বুঝতে পারছো তো এখনকার দিনে কি হলে কি হতে পারে সেটা? আচ্ছা চলো নেক্সট। তাহলে দাম নিয়ে কারোর কোনো সমস্যা আছে? দামের কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন আছে, যেটা ওই ইলিয়াস থেকে, দাম থেকে, এই দুটো আর সাত ভাই চম্পা, এই তিনটে এক জায়গায় হলে আমি বলে দেবো। কিন্তু ফ্রাইডের ক্লাসে আমি আজকে সাত ভাই চম্পাটা পড়িয়ে দেবো, কিন্তু ফ্রাইডের ক্লাসে আমরা পিএসসি পড়া পড়বো। ঠিক আছে, আমরা বেশ কয়েকদিন তো এসএলএসটি পড়লাম, তো ফ্রাইডের ক্লাস, শুক্রবারের ক্লাসে আমরা পিএসসি পড়া পড়বো। যে লাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি এই উইকে দিয়ে দেবো। সানডে ক্লাস নেব তো, এখনো তো, সরি শুক্রবার না, সানডে, আজকের পর তো সানডেতেই ক্লাস আছে, তাই তো? হ্যাঁ, সানডে দিয়ে দেবো। তাহলে সানডে আমরা ওই পিএসসির পড়াটা পড়বো, মনে থাকে যায়। সাত ভাই চম্পাটা পড়িয়ে দিচ্ছি, দেখ, খুব ছোট্ট একটা কবিতা। সাহিত্য সঞ্চয়নটা আমি এই মুহূর্তে ওপেন করিনি তোমাদের সামনে, যদি কাছে বই থেকে থাকে তাহলে একটু বের করো, বলে দিচ্ছি।
ম্যাম, হ্যাঁ বলো। এই সপ্তাহে যে আপনি একটা এক্সট্রা ক্লাসের কথা বললেন, ওটা রবিবার দিন নেব। আমাদের তো রবিবার আর বুধবারই ক্লাস হয় না। হ্যাঁ, আমাদের রবি আর বুধবারে সপ্তাহে দুদিনই তো ক্লাস হয়। না না না, তোমাদের ক্লাস হচ্ছে মঙ্গল আর বুধবার, তাই তো? বাকিরা? ম্যাম। হ্যাঁ, আগের হ্যাঁ সপ্তাহে ম্যাম। আমি নিতে পারিনি বলে সেই জন্য আমি রবিবার দিন ক্লাস নিয়েছি, শুক্র আর ঠিক রবিতে আছে ম্যাম। নিয়েছিলাম ক্লাস। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, সাত ভাই চম্পাটা খোলো, বলে দিই। কি বলছে সাত ভাই চম্পা? ম্যাম বলছিলাম যে কোন কোনগুলো থেকে এক্সাম নেবেন একটু বলে দিন, কোন কোনগুলো? থেকে পরীক্ষা নেবেন একটু বলে দিন। ও আচ্ছা, পরীক্ষা নেব। এই মাসের মধ্যে যতটুকু যা কিছু হবে সেটা পরীক্ষা নেব, নাকি তোমরা আরেকটু ছোট করে দিতে চাইছো বলো, মানে এতটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে বলো যে কম দিতে চাইছো কিনা। তোমরা যদি বলো কম দেবে আর একটু, তাহলে কম করে বলবো সিলেবাসটা, বলো। না, হয়ে যাবে। অনেকটা লেন্থি, কারণ এ মাসে এখনো টাইম আছে, বাদ বাকিটা তাহলে আরো বেশটা খানিকটা এগিয়ে যাব আমরা। পিএসসিটা না, এসএলএসটি অনলি, ঠিক আছে? পিএসসিটা আবার পরে নেব, দুটো একসঙ্গে গুলিয়ে যাবে। আচ্ছা, সাত ভাই চম্পা কবিতাটার আমি অনেকটা অংশই তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। বলছে, চম্পা তোমার মায়ার অন্ত নেই, কত না পারুল রাঙানো রাজকুমার, কত সমুদ্র কত নদী হয় পার। ঠিক আছে? অর্থাৎ কি বলতে চেয়েছে এখানে, চম্পা একটা মায়াময় নাম, একটা কল্পনা। চম্পা হচ্ছে এখানে একটা কল্পনা, যার কোনো মায়ার অন্ত নেই। বলছে তার মায়ায় কত রাজপুত্র সমুদ্র নদী অতিক্রম করে, তার মায়ায় কত রাজপুত্র যারা সমুদ্র নদী অতিক্রম করে। তারই টানে অতীশ দীপঙ্কর তিব্বতে গেল। অতীশ দীপঙ্কর মানে তোমরা জানো, যেটা ইতিহাসে আমরা পাই যে একজন পর্যটক, ঠিক আছে? একজন পর্যটক, তিনি কোথায় যাচ্ছেন না, তিব্বতে গেলেন। তোমার কথা চীন সিংহল মঙ্গোলিয়ায় প্রচারিত হলো, রাজা থেকে কৃষক শ্রমিক থেকে মাঝি তোমাকেই খোঁজে। তাহলে কত সমুদ্র কত নদী হয় পা, বিরাট বাংলাদেশের কত না ছেলে অবহেলে সয় সকল যন্ত্রণায়। মানে এই যে তোমার কি বলে, ছেলেরা রয়েছে যারা চম্পাকে, মানে চম্পা এমনই একটা কাল্পনিক শক্তি যার প্রতি সবারই অ্যাট্রাকশন। চম্পা তোমার প্রেমেই বাংলাদেশ কত না সাঙন রজনী পোহালো বল, মানে কত দিন রাত, শীত গ্রীষ্ম বর্ষা এটা পেরোলো। গৌরী শৃঙ্গ মাথা হে টলমল, ঠিক আছে? গৌরী শৃঙ্গ মাথা হে টলমল মানে পাহাড়। নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা, মানে যে দেশে কেউ কখনো যেতে পারেনি, আজকে সেই দেশেই অতীশ দীপঙ্কর যাচ্ছে। চীনে জলে হয় মঙ্গোলিয়ায় লেখা। চম্পা তোমায় চিনেছিল সিংহল, সিংহল মানে তোমরা জানো যে শ্রীলঙ্কার কথা বলা হয়েছে। তোমাকে খুঁজেছে জানো কি কৃষকের নৃপে, অশ্বের খুঁড়ে লাঙলের ফলাটে। আচ্ছা, তাহলে এখানে এই যে সাত ভাই চম্পা পারুল, এ সবই হচ্ছে আমাদের বাংলার লোকগান থেকে নেওয়া হচ্ছে। আমরা তো জানি, এই ঘটনাটা জানি, সবটাই আমাদের লৌকিক জীবন থেকে এসেছে, যেখানে জীবন সংগ্রামে চম্পা এখানে কিসের প্রতীক, যে মানুষগুলো সারা দিন ধরে জীবন সংগ্রাম করছে, যে মানুষগুলো তোমার দেশের জন্য আত্মত্যাগ করছে, তাদের জন্য, তাদেরকে তাদের মধ্যে জ্ঞানের শিখা জ্বালিয়ে দেওয়ার প্রতীক হচ্ছে
এই চম্পা, যার প্রতি অ্যাট্রাকশনে মানুষ দেশে দেশে ছড়িয়ে পড়বে, বাণিজ্য করবে। চম্পা এখানে বিভিন্ন রূপ, তাদেরই রূপ। নিষিদ্ধ দেশ বলতে এখানে কার কথা বলা হয়েছে? তিব্বতের কথা বলা হয়েছে। নিষিদ্ধ দেশ বলতে এখানে তিব্বতের কথা বলা হয়েছে, ঠিক আছে? তিব্বতের কথা বলা হয়েছে। বলছে তোমায় খুঁজেছে জানো কি? কারা কেন খুঁজছে? বলছে খেটে যাওয়া শ্রমজীবী মানুষ যেমন চিনেছিল চম্পাকে, তেমনি রাজাও একটা আদর্শকে সামনে রেখে, মানে চম্পাকে সামনে রেখে রাজাও কিন্তু রাজ্য শাসন করছিল। কখনো লাঙলের ফলায়, কখনো অশ্বের খুঁড়ে মানে ঘোড়ার খুঁড়ে, হাতুড়ির ঘায়ে, কখনো কাস্তের ঘায়ে, সব জায়গাতেই মানুষের জয়গান গীত হয়েছে। সবাই কিন্তু চম্পাকে খোঁজ করে, সেটা এমন নয় যে সব একমাত্র শুধুমাত্র প্রান্তিক মানুষেরা চম্পাকে খুঁজে খুঁজে ফিরছে, ঠিক আছে? চম্পাকে কিন্তু সকলে খুঁজছে। ভাটিয়ালি গানে কপিল মুনির দ্বীপে, দক্ষিণ 24 পরগনা কপিল মুনির আশ্রম, তোমরা জানো গঙ্গাসাগর, কলিঙ্গে আর কঙ্কনে গুর্জরে, চম্পা তোমার 7 ভাই গান করে, শ্যাম কম্বোজে তারা বুঝি টানে দাঁড়। এখানে আমরা দেখছি যে এই যে শ্যাম কম্বোজ, এটা হচ্ছে, তোমরা জানো যে কম্বোজ, শ্যাম এগুলো কোথায়? দক্ষিণ পূর্ব এশিয়ার কতগুলো কান্ট্রি, তাই না, দেশ, সেখানে যে দ্বীপগুলো রয়েছে কম্বোজ দ্বীপ, তার কথা বলা হয়েছে। নীলকমলের দেশে রেখে আসা হার, বহু চাঁদ বহু শ্রীমন্ত সদাগর। চাঁদ, এখানে চাঁদ সদাগরের কথা বলা হয়েছে, অর্থাৎ মঙ্গল কাব্য, মনসা মঙ্গলে আমরা দেখছি চাঁদ সদাগর, যিনি সপ্তডিঙা মধুকর ভাসিয়ে দিয়েছিলেন, তার নগরী ছিল চম্পক নগর। তিনি তিনি একজন বড় বাণিজ্য, মানে তিনি একজন, আমাদের যেমন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলি যাকে আমরা, ঠিক তেমনই একজন, তিনি একজন সওদাগর। আর শ্রীমন্ত সদাগর, যার কথা আমরা চণ্ডী মঙ্গলে পেয়েছি, কিন্তু চণ্ডী মঙ্গলের আমরা কোন কাহিনীটাতে পেয়েছি তার কথা? ধনপতির আখ্যান, যেটা আখেটিক খণ্ড নয়, মানে কালকেতু ফুল্লরা ওই কাহিনীটা, খণ্ড। হ্যাঁ, ধনপতির কাহিনী যেটা ছিল সেইটা, যেখানে আমরা দেখছি যে শ্রীমন্ত সদাগর সিংহল যাত্রা করেছেন, মানে শ্রীলঙ্কায় গেছেন, সেখানে তিনি কমলে কামিনী দর্শন করেছিলেন পিতার মতোই সেই পথে, এবং কাহিনীর শেষে আমরা দেখছি পিতার সাক্ষাৎ লাভ করেন এবং তিনি ফিরে আসেন। পিতার সন্ধানে তিনি কোথায় গিয়েছিলেন? শ্রীলঙ্কাতে গিয়েছিলেন। এই জায়গাটা কমলে কামিনী হচ্ছে একটা, মানে আমরা যেমন ঈশ্বরকে তোমার কি বলে, যেমন সাক্ষাৎ করি না, সেই বিষয়টাকে বলা হয়েছে, মানে যেটা অদৃশ্য, যেটা সবসময় দেখা যায় না। যেটা অদৃশ্য, যেটা সবসময় দেখা যায় না, একটা কাল্পনিক বিষয় কমলে কামিনীটা। তোমাদের এবারে বিষ্ণুদের, বিষ্ণুদের যেহেতু এই গল্পটার মানে কবিতাটার যেহেতু লেখক, তো এবারে কিন্তু বিষ্ণুদের থেকে দুটো প্রশ্ন এসেছিল ওনার সাহিত্য, সেই কারণে আমি এখানে বিষ্ণুদের আলাদা করে রচিত বইগুলো দিয়ে দিয়েছি, মানে ওনার কবিতার লাইন তুলে দিয়েছিল। প্রশ্নটা যথেষ্ট ঘোরানো ছিল এবং শক্ত ছিল, তো যার জন্য বিষ্ণুদেব তোমাদের আছে, আমি বলবো প্রত্যেকটা কবিতার বেশ কিছু উল্লেখযোগ্য কবিতা আমি পড়িয়ে দেব। তো যেখান থেকে বোধহয় চোরাবালি থেকে লাইনটা এসেছিল প্রবাবলি, তো সেই কারণে ওনার সাহিত্য যে গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলোর সাল আমি বলে দিয়েছি। এখান থেকে উল্লেখযোগ্য হচ্ছে উর্বশী ও আর্টেমিস, চোরাবালি, পূর্বলেখ, 7 ভাই চম্পা, সন্দীপের চর, অন্নিষ্ট, নাম রেখেছি কোমল গান্ধার, তুমি শুধু 25শে বৈশাখ, স্মৃতি সত্তা ভবিষ্যৎ, আর আমার হৃদয়ে বাঁচো, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি বলছি না যে বাদবাকিগুলো গুরুত্বপূর্ণ নয়, বাদবাকিগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো একদম শাল মুখস্থ করে ফেলো, এমনি তো আমাদের কাব্য কবিতাতে লাগবে। এটা আমাদের কাব্য কবিতাতে লাগবে, ঠিক আছে, খেয়াল রেখো।
কপিলমুনি আমি বলেছি গঙ্গাসাগরের তীরে অবস্থিত, প্রত্যেকটা লাইন তুলে বলছি। দেখো এখানে বলছে কাঞ্চনমালা, এই যে কত প্রাণ গেল, প্রাণ যাবার কারণ কি? চম্পা এখানে একটা আদর্শ। পরাধীনতার যন্ত্রণা থেকে যখন তুমি তোমার দেশকে উদ্ধার করতে অজস্র তাজা তরুণ প্রাণ যারা নিজের প্রাণ দিচ্ছে, তারা নিজেকে মানে চম্পাকে কল্পনা করে, মানে চম্পার মধ্যে তার শক্তিটাকে তারা ভেতরে কল্পনা করছে যে না আমাদেরকে লড়তেই হবে, ঠিক আছে। আর শ্যাম আর কম্বোজ যেটা পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের স্থান, শ্যাম আর কম্বোজ যেটা দুটো দ্বীপপুঞ্জ যেখানে সম্পদ লাভের আশায় তো এই জায়গায় মানুষরা যেত বাণিজ্য করতে, বণিকরা যেত, এবং সেখানে কি হতো কিন্তু জায়গাটা এতটাই খুবই কি বলবো আহ এতটাই ভয়ানক, এতটাই খারাপ জায়গা, সাধারণত বণিকরা ওখানে বাণিজ্য করতে গিয়ে মানে খুব একটা ফিরে আসতো না। তাই এই জায়গাটা খুবই মানে আর কি কি বলবো একটা দুর্যোগপূর্ণ জায়গা বলা যায়, ঠিক আছে। আর নিষিদ্ধ দেশ আগেই বলে দিয়েছি তিব্বত। আর অতীশ দীপঙ্কর সেই তিব্বতে গিয়েছিল, তিনি একজন বৌদ্ধ পণ্ডিত যিনি হিমালয় পার করে গিয়ে তিনি তার একজন জ্ঞানী মানুষ ছিলেন, তার বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি তিব্বতে গিয়েছিলেন এবং সেখানে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটিয়েছিলেন। আর সিংহলের সঙ্গে চম্পার কি যোগ? তোমরা জানো যে অশোক কলিঙ্গ যুদ্ধের পরে মনে করেছিলেন তিনি আর কোনোদিন যুদ্ধ করবেন না, তিনি ধর্ম প্রচার করবেন, তিনি এক সময় তিনি শৈব ছিলেন, পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম তিনি মানে আর কি গ্রহণ করেন, ঠিক আছে। তো এই জন্য তিনি তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে সিংহলে ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিলেন, সেখানেই কিন্তু বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে। একেই কবি সিংহলের চম্পাকে চেনা বলে উল্লেখ করেছে, এই সূত্রে মানে ইতিহাসের সূত্রে এটা ব্যবহার করা হয়েছে। কবিতাটার উৎস কি দেখো, সাত ভাই চম্পা কত সালের, মানে সাত ভাই চম্পা থেকেই নেওয়া হয়েছে, 1944 কাব্যগ্রন্থ। কবিতাটা উৎসর্গ করা হয়েছে শম্ভু মিত্র এবং বিজন ভট্টাচার্যকে। আমি যা যা বললাম সবটাই এখানে কবিতাটার প্রেক্ষাপট দিয়েছি। এটা চম্পা হবে, একটা রূপকথার গল্প, এটা একটা কল্পনা। গল্পটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছিল 1907 দক্ষিণারঞ্জন মিত্র ঠাকুমার ঝুলিতে। আমরা যেটা ম্যাম বলছি স্ক্রিনটা শেয়ার হয়নি তো। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, বাদ বাকিটা তো বলছো না। দাঁড়াও করে হয়েছে এবার। হ্যাঁ ম্যাম। এখানে ওনার সম্পর্কে বলেছি, যে যে গ্রন্থের জন্য তিনি জ্ঞানপীঠ পেয়েছেন সেই গ্রন্থগুলো, যে যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো গুরুত্বপূর্ণ। আর তিব্বত হচ্ছে সেই বললাম যে সব থেকে তোমার কি বলে নিষিদ্ধ দেশ যেটাকে বলা হয়েছে। যে যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো আছে যেগুলোকে পড়তে হবে, সালগুলো মুখস্থ করে ফেলতে হবে, সালগুলো দাগ দিয়ে দিয়েছি। সাত ভাই চম্পা আসলে ওই সাত ভাই চম্পার পারুল বোন, এই যে রাজার যে একটা মানে একটা তোমার এটা হচ্ছে রূপকথার গল্প, সেটা ঠাকুমার ঝুলিতে আমরা পাই, কিন্তু সেখান থেকেই কবি চম্পাকে একটা একটা প্রতীক চরিত্র করে তুলে ধরেছে সকলের সামনে। কবিতার বিষয়বস্তুটা বললাম যে চম্পাকে দেখলে দেশমাতৃকার যারা জন্য প্রাণ দিচ্ছে তারা যেমন বিহ্বল হয়ে পড়ছে, তেমনি রাজা থেকে শুরু করে সমাজের একদম প্রান্তিক মানুষ যারা কামার কুমোর যারা এই ধরনের মানুষ, তারাও কিন্তু চম্পাকে একটা আদর্শ চরিত্র, একটা প্রতীক চরিত্র করে সামনে দেখছে। মানে চম্পা হচ্ছে সেই চরিত্রটা যেখানে মানুষের যাবতীয় বাধা, আশা, আকাঙ্ক্ষা, তার প্রত্যাশিত মুক্তিকে তুলে ধরেছে। এই যে চম্পা একটা প্রতীক চরিত্র। আচ্ছা, শ্রাবণ যেটা বললাম বৃষ্টির দিন, এখানে টিকাগুলো দিয়েছি, অতীশ দীপঙ্কর, মঙ্গল
মঙ্গোলিয়া, সিংহল, ভাটিয়ালি, কপিল মুনির আশ্রম, যেটা আমি একটু আগেই বলছিলাম, কোঙ্কন, দক্ষিণ পূর্ব এশিয়া। প্রত্যেকটা দেখো টিকা এখানে প্রচুর রয়েছে, প্রত্যেকটা টিকা এখানে আমি বলে দিই একবার। সাঙন মানে শ্রাবণ, জানো। নিষিদ্ধ দেশ তিব্বত বলেছি। অতীশ দীপঙ্কর সম্পর্কে বললেন তিনি একজন বৌদ্ধ পর্যটক, যে দেশে কেউ যেতে পারে না, তিনি সেই তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটিয়েছিলেন। তিনি একজন জ্ঞানী মানুষ, বৌদ্ধ পণ্ডিত, ঠিক আছে। তার পিতা মাতার নাম দেওয়া আছে। তার বাল্য নাম ছিল চন্দ্রগর্ভ। মঙ্গোলিয়া পূর্ব এশিয়ার একটা রাষ্ট্র, রাজধানীর নাম উলান বাটার। সিংহল তো শ্রীলঙ্কাকে জানো, ভারতের দক্ষিণের দিকে অবস্থিত। মানে ভারতবর্ষের ম্যাপটা যদি আমরা দেখি তাহলে এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে শ্রীলঙ্কা, ঠিক আছে, এটা তো জানো। নিচের দিকটা একদম সাউথের পোর্শন। ভাটিয়ালি, যেটা নদীমাতৃক বাংলাদেশের একটা লোকসঙ্গীত। ভাটিয়ালি, যেখানে একটা সঙ্গীত বিশেষ, মূলত পূর্ববঙ্গের মাঝিরা এই ধরনের গান গায়। পূর্ববঙ্গের মাঝিরা, বাংলাদেশের মাঝিরা এই বিশেষ সুরে গান গেয়ে থাকে। গানটার বিষয়বস্তু প্রেম এবং বিরহ ছাড়াও অনেক সময় এখানে ঈশ্বরীয় অনুভূতি পূর্ণ থাকে, ঠিক আছে। যেখানে মেহনতি মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা, তাদের জীবনের যা কিছু সারা দিনের, মানে তারা নৌকো চালায় আর এই ধরনের গান গায়, সেটা হলো ভাটিয়ালি। কপিল বললাম যে আমরা দেখেছি যে পৌষ সংক্রান্তিতে বিশাল মেলা বসে কপিল মুনির আশ্রম গঙ্গাসাগর, যেটা আমাদের দক্ষিণ 24 পরগনার কাছে রয়েছে। এক সময় সমর রাজা, ঠিক আছে, সমর রাজা তার অশ্বমেধর যজ্ঞের ঘোড়া ছিল ইন্দ্র কপিল মুনির আশ্রমে বেঁধে রেখেছিলেন। এই সমর পুত্রর আশ্রমে ঘোড়ার সন্ধান পেয়ে তাকে অপমান করলে কপিল মুনির শাপে সমর রাজার 60,000 ছেলে ভস্মীভূত হয়। এটা একটা পুরাণে রয়েছে এই চরিত্র। এটাকে একটা বিষ্ণুর একটা অবতার বলা যেতে পারে। এই কপিল বিষয়টা হলো বিষ্ণুর একটা অবতার। এটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা। কলিঙ্গ, কলিঙ্গ একটা প্রাচীন রাজ্য। ওড়িশা, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর জেলা, অন্ধ্রপ্রদেশের উত্তরাংশ, মধ্যপ্রদেশের কিছুটা অংশ নিয়ে এই কলিঙ্গ কিন্তু ছিল বলে মনে করা হয়। কোঙ্কন, এটা মহারাষ্ট্র এবং কর্ণাটক, মানে পশ্চিম এবং দক্ষিণ এই জায়গা। মহারাষ্ট্রের রায়গড় থেকে কর্ণাটকের মাঙ্গালুরু, অর্থাৎ আজকের কনটেক্সটে যেটা ম্যাঙ্গালোর, যেটাকে আমরা বলি, সেই অবধি এই কোঙ্কন, কোঙ্কন উপকূল আছে না, সেই কোস্টাল এরিয়াটা। গুর্জর হচ্ছে গুজরাট, গুজরাটের অধিবাসীদের কথা বলা হয়েছে। এখানকার প্রতিষ্ঠাতা ছিলেন হরিচন্দ্র। আর শ্যাম দেশ, দক্ষিণ পূর্ব এশিয়া, থাইল্যান্ডের শ্যাম দেশ। কম্বোজ, বালি, এগুলো ইন্দোনেশিয়ার এক একটা দ্বীপ। এ সমস্ত জায়গায় প্রচুর সম্পত্তি আছে, সম্পদ আছে। এ সমস্ত জায়গায় তোমার কি বলে ওই যারা আর কি যারা কি বলবো ব্যবসা বাণিজ্য করে, তারা ওই সমস্ত এলাকাগুলোতে যায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে সম্পদ নিয়ে আসে, ঠিক আছে। বালি, কাম্বোজ, এই সমস্ত জায়গা। তারপর জবদ্বীপ, যেটাকে আমরা জাভা বলি, জাভার প্রাচীন নামটা ছিল, এটা তৎসম শব্দ থেকে এসেছে। এটা ইন্দোনেশিয়ার একটা অংশ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা আছে, সেখানে এখনকার কনটেক্সটে জাকার্তাতে অবস্থিত জবদ্বীপ। বৈতরণী একটা পৌরাণিক নদী, কবিতাটাতে এই প্রত্যেকটা ওয়ার্ড, বৈতরণী পার করা মানে মানুষ মৃত, মারা যাবার পর যেখানে চলে যায় আর, ঠিক আছে, পৌরাণিক নদী। হিরণময় মানে স্বর্ণময়। কাঞ্চন সেনা, স্বর্ণ ধন ফুল বিশেষ তাহার গাছ, এই জায়গাটা।
সোনা বোঝাতে ব্যবহার করা হয়। এখানে লাইনগুলো ভালো করে দেখে রাখো, বলে দিচ্ছি। ওই যে দ্বিতীয় যে প্যারাটা আছে, প্যারাগ্রাফটা, চম্পা তোমার প্রেমেই বাংলাদেশ কত না সামন রজনী পোহালো বল, এই পুরোটা ইম্পর্টেন্ট। নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা, লাইন দাগ দিয়ে রাখো। চম্পা তোমায় চিনেছিল সিংহল, মঙ্গোলিয়ার লেখা, দেখো মঙ্গোলিয়া, সিংহল, দীপঙ্কর। তারপরে একটা লাইন আছে দেখো, ভাটিয়ালি গানে কপিল মুনির দ্বীপে, কলিঙ্গে কঙ্কনে গুর্জর। দেখো তিনটে লাইন আলাদা আলাদা করে বলেছি কোন জায়গাটাকে কলিঙ্গ বলা হয়। কলিঙ্গ আমাদের এখানে যেটা পুরুলিয়া, বাঁকুড়া এই অংশটা, মধ্যপ্রদেশের কিছুটা অংশ, ঠিক আছে, এই জায়গাগুলো, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ, এগুলো হলো কলিঙ্গ। আর গুর্জর মানে হচ্ছে গুজরাটের অংশ। কোঙ্কন মানে মহারাষ্ট্রর কিছুটা অংশ। আর একদম মহারাষ্ট্রের রায়পুর থেকে যেটাকে আমরা ম্যাঙ্গালোর বলি, তখন ওটা মাঙ্গালুরু ছিল, সেটা হচ্ছে তোমার কর্ণাটকের অংশ। চরিত্রগুলো চাঁদ সদাগর আর শ্রীমন্ত সদাগর। চাঁদ সদাগর মঙ্গল কাব্যের চরিত্র, শ্রীমন্ত হচ্ছে তোমার চণ্ডী মঙ্গল কাব্যের চরিত্র। চাঁদ হচ্ছে মঙ্গল কাব্য, মনসা মঙ্গল। আর শ্রীমন্ত এটা হলো মনসা মঙ্গল, শ্রীমন্ত সদাগর হচ্ছে চণ্ডী মঙ্গল। চণ্ডী মঙ্গলের বণিক খণ্ড। শ্যাম, কম্বোজ, জবদ্বীপ মানে জাভা যেটাকে আমরা বলি, এই প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, এ মাহ ভাদরে ভরা বাদরের শেষে, বিদ্যাপতির বিখ্যাত পদ, বিদ্যাপতির বিখ্যাত পদ, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, তাই না? সেই বিখ্যাত পদকে কবি বিষ্ণুদেব বিদ্যাপতির অনুষঙ্গটিকে টেনে এখানে একটা ভিন্ন মাত্রা কবিতাতে যোগ করেছেন। লাইনটা দেখে নাও, এ মাহ ভাদরে ভরা বাদরের শেষে, মুক্তি মুক্তি জিনিসে তীব্র সুখ, যেখানে মুক্তি ঘটছে, সাত ভাই জাগে নন্দিত দেশ, মানে পরাধীনতার শৃঙ্খল থেকে যখন মুক্তি ঘটছে, ঠিক আছে, সেই আনন্দটার কথা বলা হয়েছে এখানে। সেই সাত ভাইয়ের প্রাণ ফিরে পাওয়া, তাদের বোন পারুল যে প্রাণ ফিরে এনে দিচ্ছে, সেটার কথা বলা হয়েছে, সেই অনুষঙ্গটাকে ব্যবহার করা হয়েছে। বোঝা গেল? কবিতা নিয়ে কারোর কোনো সমস্যা আছে বুঝতে? বোঝাতে পেরেছি কবিতাটা? বোঝাতে পেরেছি কবিতাটা? বোঝনি কেউ? हम বুঝেছি। ওকে, ঠিক আছে, তাহলে যেটুকু আজকে করালাম, শ্রীকৃষ্ণ কীর্তন, সাত ভাই চম্পা, দাম, দামের প্রশ্নগুলো, তাহলে এখনো পর্যন্ত তোমাদের হলো ইলিয়াস, দাম, ইলিয়াস, দাম, আর হচ্ছে তোমার সাত ভাই চম্পা, তিনটে। ওদিকে শ্রীকৃষ্ণ কীর্তন আর চর্যাপদ, পাঁচটা। ভালো করে পড়া শুরু করো। ওদিকে ধ্বনি পরিবর্তন, বর্ণ, ওই জায়গাটা, ওই চ্যাপ্টারটা রয়েছে। নেক্সট দিন আমরা পিএসসি পড়াবো, ঠিক আছে? যদি কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারো। কারোর কি কোনো প্রশ্ন আছে?
যে যে লাইনগুলো বললাম কবিতাটা যথেষ্ট শক্ত আছে, পড়ে দেখো, বুঝতে না পারলে আমাকে বলো। বিষ্ণুদের জন্মসাল মৃত্যুসাল ভালো করে পড়বে। Okay, তাহলে আজকে শেষ করি ক্লাস। গুড নাইট। কারোর আর কিছু বলার নেই তো? ওকে, গুড নাইট। নোটস গুলো গ্রুপে ঠিকঠাক যাচ্ছে? হ্যাঁ ম্যাম।